তুজা খপ করে আকবরের মুখটা চেপে ধরলো। ভেতর থেকে সব কথাই শুনেছেন অহাব চৌধুরী। তুজা আর চোখে একবার রুমের ভেতরে দেখে বলল, সি সি আকবর, তুমি আমার বাবার সম্বন্ধে এত খারাপ কথা বললে? এইসব শোনার আগে আমার বাবার মৃত্যু হলো না কেন? অহাব চৌধুরী বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তুজা মিনমিন করে বলল, আবার ভুল করে ফেললাম নাকি? অহাব আকবরকে বলল, আকবর, তোমাকে যে জন্য ডেকেছি সেটা শুরু করো। কি ওখানে ফালতু সময় নষ্ট করছো? ওর সাথে কথা বলা মানে জঙ্গলের সাথে জড়াজড়ি করা। এসো। তুজা চলে যেতে নিলে আকবর টেনে ধরলো, স্যার, আমার চশমাটা। তুজা ওপর থেকে নিচ পর্যন্ত আকবরকে দেখে কিছু বলতে যাবে, এমন সময় আকবর বলল, আসলে স্যার, এটা 13তম বিবাহ বার্ষিকীতে বউ এটা গিফট করেছিল। তুজা চশমাটা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় সোফায় বসে থাকা মেহের জানকে একটা উড়ন্ত চুমু দিল। মেহের জান ওর সাথে কথা বলবে না পণ করেছে নেহাতি, নয়তো বাড়িতে আরেক দফা ঘূর্ণিঝড় হয়ে যেত। বাইকে উঠে টেনে তুজা চলে গেল হাওরের পারে। এই শীতের মৌসুমে সেখানে কনকনে বাতাসে মানুষ দাঁড়াতে পারে না, সেখানেই দলবল নিয়ে আড্ডা দেয় তুজা। মানিক আসলো চা নিয়ে। তুজা বাইকে হেলান দিয়ে সিগারেট টানছে। মানিক চা দিয়ে দাঁতের উঁচু পাটি বের করে হেসে বলল, ছোট সাহেব, আমনে অহন আইলেন যে? কেন, আগে আসলে কি তোর বউরে আমারে লগে থাকতে দিতি? মানিক হাসলো, আমি বউ পামো কই থেকে? এইদিকে বিশাল এক কাণ্ড ঘটেছে। তুজা সিগারেটের বাকি অংশটা মানিককে দিয়ে বলল, কি? মানিক সিগারেটে একটা টান দিয়ে বলল, মোকসেদ মাস্টারের মেয়ে ওধাও। তুজা অবাক হয়ে বলল, মোকসেদের মাইয়া শান্তা তো আমাগো কালেকশনে নাই। হেইডাই তো কইতাছি ছোট সাহেব, তার মানে এই গ্রামে নতুন দল ঢুকেছে মাইয়া অপহরণ করার। কোনোভাবে অদিতি ওদের কাছে নাই তো আবার? তুজা সিরিয়াস হলো, ওঠ বাইকে ওঠ, চল জঙ্গলের ভেতরে, আমাকেও ফরেস্ট হাউসে যাবো। মানিক ভয়ে ভয়ে বলল, সেই দিনের কথা ভুলে গেছেন ভাই? আরেকটু হলে সবাই। মানিকের কথা শেষ হওয়ার আগেই তুজা চোখ রাঙিয়ে দেয়। সকাল সকাল সুফিয়ান এসেছে চৌধুরী বাড়িতে। গাড়ি থেকে নেমে সাইফকে কয়েকবার কল দিল, রিং হচ্ছে, রিসিভ হচ্ছে না। পাশের ফ্ল্যাটে উকি ঝুঁকি দিল, কোথাও চামেলিকে দেখা যায় কিনা, কিন্তু দেখা যাচ্ছে না। সাইফও বাইরে আসছে না। হঠাৎ কোনো মেয়েলি হাত সুফিয়ানের পিঠ স্পর্শ করলো। চমকে তাকাতেই দেখতে পেল তার কামনাকৃত মানুষটি। সুফিয়ান হেসে বলল, আরে চামেলি ভাবি, আজ তো তোমায় খুব সুন্দরী লাগছে। রোজকার মতো পিঠ খোলা ব্লাউজ, কোমর আর বুকের ভাঁজ উন্মুক্ত রেখে শাড়ি পরেছে চামেলি। সুফিয়ানের গালে চুলের বেনি দিয়ে আলতো করে বাড়ি দিয়ে বলল, শুধু সুন্দরী? সুফিয়ান চোখ টিপে বলল, আরো সেক্সিও। চামেলি সুফিয়ানের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, যা দুষ্টু ভাবি, দেখো না দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছি। সুফিয়ান নিজের বুকে হাত দিয়ে বলল কথাটা। চামেলিকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে বলল, তোমার কোমরের কাছের তিলটা কি সত্যি? চামেলি চুলের বেনি ঘোরাতে ঘোরাতে ভেঙচি কেটে বলল, আমার বাবু অত সময় নেই তোমার সাথে রসের গল্প করা। কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে গেল চামেলি। সুফিয়ান বাড়িতে ঢোকে, আবারও গাড়িতে বসলো। সকাল সকাল চৌধুরী বাড়ির পরিবেশ জাঁকজমক। এ বাড়ির ছোট কন্যা দিঘির 16তম জন্মদিন। বাড়িতে বেশ ভালোই আয়োজন করা হয়েছে, তবে অনুষ্ঠানটা ঘরোয়া, শুধু পরিবার আর আত্মীয়দের নিয়ে। পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। নদী মা কাকির হাতে হাতে সব কাজ করে দিচ্ছে, আর বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে কখন সাইফ নামবে। কিন্তু আজ যে সাইফ একা না, বউ সঙ্গে নিয়েই নামবে। কালো আনারকলি জামা পরেছে নদী, গলায় স্বর্ণের চেনটা জ্বলজ্বল করছে। আধুনিক যুগের হয়েও বড্ড সাদা মাটা মেয়েটা, বলতে গেলে ন্যাচারাল সুন্দর। সায়রা নদীকে বলল, বাড়িতে ফোন করেছিলে? তোর কাকাই, বড় মা সবাই আসছে তো। নদী সাইফ আর অদিতির ভাবনায় এতটাই ডুবে যে মায়ের কথা কানেই যায়নি। সায়রা পুনরায় ডেকে বলল, কিরে মন কোথায় তোর? আঞ্জুমান নদীর হয়ে বলল,
এত চটিস না তো ছোট। মেয়েটা সারাদিন কত কাজ করে, কত দায়িত্ববান। আমার বাচ্চাটা আরেকটা হয়েছে এই বাড়ির বউ। ও তো শুধু নামেই বউ। এত বেলা হলো এখনো স্বামী নিয়ে বেহায়ার মতো শুয়ে আছে। হাবিব চৌধুরী রান্নাঘরে এলো চা চাইতে। সায়রা বলল, শুনেছেন বাড়ি থেকে সবাই কখন আসবে? হাবিব চৌধুরী বললেন, সবাই বলতে শুধু ভাইজান আর তুজাউন আসবে, সাথে বোধহয় আমাদের আকবরও থাকবে। ও এসে যাবে, এসে যাবে। আমাকে কড়া করে এক কাপ চা দাও তো। নদী একটা পাত্র নিয়ে চা বসালো। চুপচাপ কাজ করছে নদী। মুখটা বড্ড মলিন লাগছে। হাবিব চৌধুরী ছোট মেয়ের তুলনায় বড় মেয়েকে একটু বেশি ভালোবাসে। তার এমন মনমরা হয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না। চায়ের কাপটা বাবার হাতে দিয়ে অদিতি আবারও কেকের ব্যাটার রেডি করতে ব্যস্ত হয়ে পড়ল। হাবিব চৌধুরী ভাবল, আজকের অনুষ্ঠানটা মিটে গেলেই কথা বলবে মেয়ের সাথে। চোখ ফেরাতেই দেখতে পেল তার কর্মচারী মেহবুব এসেছে। হাত ইশারা করে ডাকছে খুব জরুরি। হাবিব চৌধুরী সেই দিকে গেল। মিনিট পাঁচেক পরেই অদিতি নামলো নিচে, সাথে সাইফও। নদী খেয়ালই করেনি নিজের মতো কাজ করছে। আঞ্জুমান চৌধুরী বললেন, ওই যে এলো। যেমন স্বামী তার তেমন স্ত্রী। বেলা 12টা বাজে, ঘুম ভাঙে তাদের। আঞ্জুমানের কথায় সিঁড়ির দিকে তাকালো নদী। সাইফ অদিতির কাঁধে হাত দিয়ে সিঁড়ি দিয়ে নামছে। একবার দেখেই চোখ সরিয়ে নিল নদী। অদিতি গিয়ে সালাম দিল শাশুড়িদের। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম কাকিমা। আজ সাইফ সাথে আছে বলে বাধ্য হয়ে দুজনকেই সালাম দিল। আঞ্জুমান অদিতিকে বলল, তুমি আমার ঘরে এসে তো একটু। অনদি, পায়েসটা দেখিস মা। সাইফ ভুরু কুঁচকে বলল, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আঞ্জুমান তাচ্ছিল্যের স্বরে বলল, শুধু বিয়ে করলেই স্বামী হয়ে যায় না সাইফ। স্বামীর অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সেগুলোর খেয়াল রাখো। সাইফ বুঝলো না মানে। আঞ্জুমান হাতের আঁচলে মুছতে মুছতে বলল, একটু পর বাড়িতে আত্মীয় স্বজন, নদী দিঘির বন্ধুরা সবাই চলে আসবে। নতুন বউ, নাকে নাকফুল নেই, হাতে চুড়ি নেই, কেমন দেখায় বলো তো? এগুলো খেয়াল করেছো একবারও? সাইফ উত্তর দিল না। পকেট থেকে ফোনটা বের করে চেয়ারে গিয়ে বসলো। অদিতিকে আঞ্জুমানের সাথে করে ঘরে নিয়ে গেল। আলমারি খুলে গহনা বের করছে, সাথে মেরুন রঙের একটা শাড়িও। অদিতি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আঞ্জুমান শাড়ি আর বেশ কিছু গহনা অদিতির হাতে দিয়ে বলল, এই নাও, ব্লাউজ দিঘির সাইজে আনিয়েছি, আশা করছি তোমার হয়ে যাবে। অদিতি একবার শাড়ি গহনার দিকে তাকালো, একবার আঞ্জুমানের মুখের দিকে তাকালো। আঞ্জুমান আবার বলে, কি হলো, নাও। অদিতি কণ্ঠটা নিচু করে বলল, মা, এতগুলো গহনা যদি আমি হারিয়ে ফেলি? আমি শুধু নাকফুল আর চুড়ি দিন। আর আঞ্জুমান ভুরু যুগল প্রশস্ত হলো। যাক, মেয়েটা লোভী না। সমস্যা নেই, তুমি রাখো। তুমি তো আর বাড়ির বাহিরে যাচ্ছ না, পড়লে বাড়িতেই পড়বে। অদিতি আর কোনো কথা না বলে সে জিনিসগুলো নিয়ে নিল, চুপচাপ নিজের ঘরে চলে গেল। ভয়ে আঞ্জুমানকে বলতে পারেনি যে সে শাড়ি পরতে পারে না। রুমে এসে খাটের ওপরে বসে বসে ভাবছে এখন সে কি করবে। আগে পেটিকোট আর ব্লাউজ পরে নেই, তারপর কোনো রকম ভাবে শাড়ি পরে ফেলবে। কিন্তু যেই দিকে শাড়ি পেঁচাতে যাচ্ছে সেই দিকেই এলোমেলো হয়ে যাচ্ছে, কুচিও করতে পারছে না। অনেকক্ষণ শাড়ির সাথে যুদ্ধ করে ক্লান্ত হয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। সাইফ অনেকক্ষণ নিচে অপেক্ষা করছে, কিন্তু অদিতি আসেনি। বাধ্য হয়ে নিজেই ওপরে এলো। এসে দেখলো অদিতি এই অবস্থায় শুয়ে আছে। সাইফকে দেখে চট করে উঠে বসলো, কোনো রকমে শাড়ি পেঁচিয়ে শরীর ঢাকার চেষ্টা করছে। সাইফের ঠোঁটে শয়তানি হাসি। পরনের কালো হুডির পকেটে হাত ঢুকিয়ে দরজায় মৃদু হেলান দিয়ে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত দেখলো অদিতির। শাড়িটা গায়ে পেঁচিয়ে গোল গোল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। অমন বিড়ালের বাচ্চার মতো জামা পেঁচিয়ে বসে আছো কেন? অদিতি কাঁদো কাঁদো হয়ে বলল, দেখুন না। সাইফ অমনি সোজা হয়ে দাঁড়ালো। দেখবে, দেখাবে? অদিতি সাইফের ইঙ্গিত বুঝে বলল, ছি, আমি আপনার মতো নির্লজ্জ নাকি? সেই দিন যেই কাহিনীটা করলেন।
সাইফ হাসলো। অনেক বড় চান্স মিস করে ফেলেছেন ম্যাডাম। এইরকম চান্স এর আগে আমি কাউকে দেইনি। যাই হোক, আপনি কি দেখাতে চাইছিলেন সেটা বলুন। অদিতি কিছুটা বিরক্ত নিয়েই বলল, শাড়ি পরতে পারছি না, আপনি পরাতে পারেন? সাইফ সোজা সাপটা উত্তর দিল, না, আমি তো শুধু খুলতে পারি। এখন নদীকে পাঠিয়ে দিচ্ছি, পরিয়ে দেবে। কিন্তু খোলার সময় কিন্তু আমাকে ডাকবে, হুম? অদিতি হা করে তাকিয়ে দেখলো সাইফের চলে যাওয়া। লোকটাকে কেমন অদ্ভুত লাগে অদিতির। এত বড় বাড়ির ছেলে, এত সুন্দর চেহারা, সে কিনা অদিতিকে বউ করতে নিয়ে এসেছে। আবারও কৃতজ্ঞতাও বোধ করে। সেই দিন সাইফ কিনে না আনলে আজ তার কি করুণ দশাই না হতো। সাইফ নদীরকে চোখের ইশারায় ডাকে। নদী গুটি গুটি পায়ে এগিয়ে আসে। সাইফ নদীর কানে কানে বলে, যা, তোর ভাবিকে একটু হেল্প কর। নদী সাইফের মুখের দিকে তাকিয়ে থাকে। সাইফ ঘরের দিকে ইশারা করে। নদী সেই মতোই সাইফের ঘরে চলে যায়। গিয়ে দেখে অদিতি শাড়ি খাটে রেখে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। নদীকে দেখেই হাসি ফুটলো অদিতির। এসেছেন আপুই? দেখুন না, আমি কিচ্ছু করতে পারছি না এই শাড়িটাকে। নদী প্রথমে শাড়ির আঁচলটা মাপ মতো সেফটি পিনে আটকে রেখেছে। শাড়ির জমিন অংশটা অদিতির পেটিকোটে গুজে দিল। তারপর দক্ষ হাতে সুন্দর কুচি করে 5 মিনিটেই অদিতিকে শাড়ি পরিয়ে দিল। অদিতি তাকিয়ে তাকিয়ে দেখলো নদীকে। কত গুণী মেয়েটা! রান্না বান্না, শাড়ি পরানো, সব কাজে পারদর্শী। নদীর কথায় অদিতির ভ্রম ভাঙলো। একটা কথা বলবো? বলুন না আপু। নদী অদিতির কানে কানে কানের দুল পরাতে পরাতে বলল, আর একটু সকালে ওঠার চেষ্টা করবে, মা, মণিমা খুশি হবে। অদিতি এখনো অতটাও ম্যাচিওর না। কোনো কথা বলে কোন দিকে যাবে বিষয়টা অত বোঝে না। বলে ফেলল, আমি সকালেই উঠি আপু, উনি যেতে দেয় না। নদীর হাত থামলো অদিতির কথায়। মেয়েটা কি বলে এইসব? শোনো, এটা আমাকে বলছো, আর কাউকে বলবে না, ঠিক আছে? আচ্ছা। নদী দেখলো শাড়ি পরে কেমন বড় বড় লাগছে মেয়েটাকে। সাইফের পাশে বড্ড মানাবে। আঁচল দিয়ে মাথায় ঘোমটাটা টেনে দিয়ে বলল, মাথায় ঘোমটাটা দিয়ে থাকবে। মুরব্বি কেউ পরিচিত হতে আসলে সালাম দেবে, বুঝছো? আচ্ছা আপু। নদী অদিতিকে সাথে করে নিচে এলো। সাইফের চোখ আটকে গেল সিঁড়িতে। কি অপূর্ব লাগছে মেয়েটাকে। শাড়িতে প্রথম দেখলো সাইফ। আঞ্জুমান মুচকি হাসলো অদিতিকে দেখে। মনে মনে মাশাআল্লাহ বলল, ছেলেটার পছন্দ আছে বলতে হবে। অদিতি রান্নাঘরে ঢুকতে গেলে আঞ্জুমান বলল, তোমার এখানে আসতে হবে না, সোফায় গিয়ে বসো। শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছ? কথাটা অবশ্য মন্দ বলেনি। নদীর বেস্ট ফ্রেন্ড সিমি এসেছে। নদীকে এসে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে এতক্ষণ? কখন এসেছি আমি? তোর জন্য বসে আছি। নদী কথাটা বলতে অস্বস্তি বোধ করলো, কারণ সিমি সাইফের জন্য নদীর অনুভূতিটা জানতো। বেস্ট ফ্রেন্ড হিসাবে সবই সিমিকে বলতো নদী। সাইফ ভাইয়ের বউকে শাড়ি পরিয়ে দিতে গিয়েছিলাম। সিমি ইতিমধ্যেই ফোনে শুনেছে সাইফের করা ঘটনা। নদীর হাত ধরে বলল, তোর কি ওকে একটুও হিংসা হয় না? ওকে তুই সাজিয়ে দিচ্ছিস? নদী, সিরিয়াসলি? নদীর চোখের পানি টুকু আড়াল করতে বলল, আমি যাকে ভালোবাসি সেই ওকে ভালোবাসে, আমি ওকে কি করে হিংসা করব? সিমি নদীকে জড়িয়ে ধরে বলল, জানিস, তোর মতন মহান লোকগুলোই জীবনে বারবার ঠকে। অন্যের জন্য নিজের ভালো লাগা বিসর্জন দিয়ে দিস। দিন শেষে কেউ তোদের জন্য থাকে না। বড়সড় কিছু একটা পড়ে ড্রয়িং রুমের কাচের টেবিলটা চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। সবাই চমকে সেই দিকেই তাকায়। আচমকা এমন ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে পড়েছে। হাসান চৌধুরী ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। এমন কাজটি আর কেউ না, হাবিব চৌধুরী করেছে। হাসান চৌধুরী ধমক দিয়ে বলল, কি হচ্ছে কি হাবিব? পাগল হয়ে গেছো? হাবিব হুংকার দিয়ে বলল, পাগল আমি হইনি ভাইজান, সত্যিটা শুনলে পাগল এবার আপনারা হবেন। আঞ্জুমান জিজ্ঞেস করলো, কি সত্যি? কোন সত্যির কথা বলছো? হাবিব চৌধুরী আগুন চোখে অদিতির দিকে তাকালো। অদিতি ভয়ে নদীর হাতটা চেপে ধরেছে।
হাবিব চৌধুরী বজ্র কণ্ঠে বলেন, সাইফ এই নোংরা মেয়েটাকে নিষিদ্ধ পল্লী থেকে কিনে এনেছে। কথাটা বাজ পড়ার মতো পড়ল ড্রয়িং রুমে। চারিদিকে পরিবেশ থমথমে হয়ে গেল। কারোর মুখেই কোনো কথা নেই। সবাই বাকরুদ্ধ হয়ে গেছে যেন। সাইফ এখনো স্বাভাবিক। সবার দৃষ্টি এখন অদিতির দিকে। হাবিব চৌধুরী পুনরায় বলেন, এই নোংরা মেয়ে এই অনুষ্ঠানে এবং এই বাড়িতে কোথাও থাকবে না। সাইফ কাকার কথার বিপক্ষে বলল, কাকা ও কোনো নোংরা মেয়ে নয়। ও সৎ বাবার টাকার জন্য ওকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল। তখনই আমি ওকে নিয়ে এসেছি। ও ঢোকেওনি নিষিদ্ধ পল্লীতে। হাসান চৌধুরী ক্ষিপ্ত গলায় বলল, কিন্তু এনেছে তো সেই নষ্ট জায়গা থেকেই। কিন্তু বাবা, এতে ওর কি দোষ বলো? ব্যাস, আর একটা কথাও না সাইফ। সব অতিথিরা এসে পড়ার আগে এই মেয়েটাকে বিদায় করে দাও। ও এখানে কিছুতেই থাকতে পারবে না। সাইফ অদিতির হাতটা চেপে ধরে বলল, ও না থাকলে আমিও থাকবো না। চলো অদিতি। এই ছেলে একবার বাড়ি ছাড়লে আদৌ কোনোদিনও ফেরানো সম্ভব নয়। আঞ্জুমান আটকালো ওদের। অনুষ্ঠান শেষে এই নিয়ে কথা হবে। আপাতত বউ নিয়ে ঘরে যাও। হাসান চৌধুরীও কিছু বলল না, কারণ তার বড় ভাই আসছে। সে কোনোভাবে এই ঘটনা টের পেলে সর্বনাশ হয়ে যাবে। হাবিব চৌধুরীকে সতর্ক করলেন, বড় ভাইজান যেন কোনোভাবেই জানতে না পারে মেয়েটা কোথা থেকে এসেছে। লোক দিয়ে সব কাচের টুকরো ভাঙা জিনিস পরিষ্কার করাচ্ছেন। এই এলো বলে তারা সবাই দ্রুত সব রেডি করতে ব্যস্ত। একজন স্টাফ এসে খবর জানালেন, এসে গেছে বাড়ি থেকে লোকজন। সকালে ঘুম থেকে উঠে অনেকক্ষণ হলো রুমের মধ্যে পায়চারি করছে অদিতি। সাইফ ভেতরের রুমে ঘুমায়। সে ওঠার আগে যাতে অদিতি নিচে না যায় তার কঠোর নিষেধাজ্ঞা জারি করে গেছে। ফলে অদিতি নিচে যেতেও পারছে না। এখন ওর মনে হচ্ছে সকালে আসলে সকালে আসলে নিচে না গেলেই ভালো হতো। কিন্তু না গেলেও বা কি? সত্যি কখনো চাপা থাকে নাকি? একদিন না একদিন সবার সবটা জানারই ছিল। এই শকুনের হাত থেকে বেঁচে ভেবেছিলাম বাবার সাথে পালিয়ে অন্য শহরে গিয়ে আবারও নতুন করে বাঁচবে। কিন্তু সেও অদিতির সাথে বিশ্বাসঘাতকতা করলো। বেচে দিল নিয়ে নোংরা জায়গায়। অদিতি হাঁটু মুড়ে বসে কাঁদছে আর এই সব ভাবছে। সাইফ ব্যালকনিতে বসে সিগারেট টানছে। রাগে তার মাথা টকবক করছে। চাচু এটা জানলো কিভাবে তাও বুঝতে পারছে না। এখন থেকে অদিতিকে আরো বেশি নজরে রাখতে হবে। গমগমে পায়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলেন ওহাব চৌধুরী। হাসান চৌধুরী আর হাবিব চৌধুরী সমস্বরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওহাব চৌধুরী দুই ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হা হা, এসো বুকে এসো। পর পর দুই ভাই কোলাকুলি শেষ করলে আঞ্জুমান চৌধুরী এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো অঞ্জু? আঞ্জুমান মাথায় ঘোমটাটা টেনে বলো, আমি ভালো আছি ভাইজান। বড় ভাবিকে নিয়ে এলেন না কেন? আর তুজাউন কোথায়? ওহাব চৌধুরী সোফায় বসলেন। আর বলো না, তোমার বড় ভাবির কত কাজ, সেসব ছেড়ে আসতে পারেনি। এদিকে ওদিকে দিঘিকে খুঁজে বলো, তা কোথায় আমাদের বার্থডে গার্ল? দিঘি মামুনি কোথায়? নদী জলপাই রঙের চুড়িদার পরেছে। মাথায় ওড়নাটা দিয়ে বড় আব্বুকে সালাম দিল, আসসালামু আলাইকুম বড় আব্বু। দিঘি আসছে, ওর বন্ধুদের সাথে রেডি হচ্ছে রুমে। ওহাব চৌধুরী সালামে দিয়ে জবাব নিয়ে নদীকে পাশে বসার জন্য ডাকলেন। নদী গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওহাব চৌধুরীর পাশে বসলো। ওহাব চৌধুরী নদীর মাথায় হাত দিয়ে বলো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের বড় মেয়ে খুব নিষ্ঠাবান হয়েছে। সুখে থাকো মা, সুখে থাকো। নদী